দেখছেন, দূরের ও কাছের যারা দেখছেন, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই শিক্ষার আলো .com এর পক্ষ থেকে শিক্ষার আলো .com এর পরিকল্পনা ও ব্যবস্থাপনায় আজকের অনুষ্ঠান কথা ও কবিতায়। শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই করোনাকালীন সময়ে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে আছি। আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি বাড়িয়েছে এবং এই করোনাকালীন সময়ে আমরা যাদের হারিয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ আছেন ওনাদের সুস্থতা কামনা করছি এবং আমরা বাকিরা যেন সুস্থ থাকি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর এই সময়ের মধ্যে শিক্ষার আলো .com-কে জানাই আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকের এই অনুষ্ঠান আসলে সবাইকে নিয়ে একটা মানসিক স্বাচ্ছন্দ্যে থাকার প্রয়াস মাত্র। উপস্থাপনায় আছি আমি হাসিনা আক্তার হাসি, প্রধান শিক্ষক, আদর্শ সদর কুমিল্লা। আর আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত বাচিক শিল্পী দুজন, একজন সালমা আক্তার রুমি, তিনিও শিক্ষক, 14 গ্রাম কুমিল্লা। আরেকজন আছেন বাচিক শিল্পী, নাট্যশিল্পী বলতে যা বুঝায় অনেক কিছু, সোহানা রাকা, এবং তিনিও শিক্ষক, আদর্শ সদর কুমিল্লা। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনাদের শুভকামনা নিয়ে, শুভেচ্ছা নিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই যাচ্ছি সালমা আক্তার রুমি। রুমি আপা, রুমি আপা মাইক অন করেন প্লিজ। আসসালামু আলাইকুম রুমি আপা। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম। ভালো আছেন? আছি আপা। আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সালমা আক্তার জি, রুমি, সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, 14 গ্রাম কুমিল্লা। এই অনুষ্ঠানের সঞ্চালক এবং আয়োজক যারা আছেন, সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে। আর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আজকের প্রোগ্রামে সংযুক্ত করার জন্য। ধন্যবাদ। আমাদের বাচিক শিল্পী সোহানা রাকা। রাকা আপু, আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে আহ, সোহানা রাকা আপু আমাকে জানিয়েছেন ওনার এলাকায় ইলেকট্রিসিটি খুব সমস্যা হচ্ছে, উনি আমাদের সাথে কানেক্ট থাকবেন। সোহানা রাকা আপু, আপনি কানেক্ট হন। আমি যাচ্ছি সালমা আক্তার রুমি আপার কাছে। রুমি আপা, আজকে আমাদের অনুষ্ঠান কথা ও কবিতায়, অর্থাৎ আমরা যে শুধু কথা বলবো তা নয়, কবিতাও আবৃত্তি করব। আর শুধু কবিতা আবৃত্তি করব তা নয়, আমরা কিছু কথাও বলবো। আমি সালমা আক্তার রুমি আপাকে, রুমি আপার কাছ থেকে জানতে চাই আপনার এই কবিতার প্রতি অনুরাগ। আপনাকে আমি দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে আপনি আবৃত্তি করেন এবং খুব ভালো সুন্দর আবৃত্তি করেন। আপনার এই কবিতার প্রতি অনুরাগ, এই শিক্ষকতা করে সাংসারিক ঝামেলা সামলিয়ে, সন্তানেদের সামলিয়ে আপনার এই কবিতার প্রতি অনুরাগটা কখন থেকে শুরু হলো আর আপনি কিভাবে ধরে রাখলেন, প্লিজ। ধন্যবাদ হাসি আপা। জি। আসলে সঞ্চালক হিসেবে আপনাকে পেয়ে আমি খুবই আনন্দিত। কারণ আপনি আমার অনেক অনেক প্রিয় একজন মানুষ, যাকে আমি খুব বেশি পছন্দ করি। আর সব সময় যার প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা থাকে। তো কিছু জিনিসের প্রতি ভালোবাসা আসলে অটোমেটিক হয়ে যায়। কবিতার প্রীতিটা আমার আসলে ঠিক কখন থেকে আমি ঠিক জানি না। তবে মনে আছে যে প্রথম স্কুলে আমি সুকুমার রায়ের সৎপাত্র, এই কবিতাটি দিয়েই আমার শুরু হয়। আমি আমাদের স্কুলে যখন চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পড়ি তখন এই কবিতাটা আবৃত্তি করে আমি প্রথম স্থান অধিকার করি। সেই থেকেই আমার কবিতার প্রীতি। আমি আসলে বাচিক শিল্পী বলা যাবে না, কবিতা ভালোবাসি, কবিতা প্রেমী বলা যায়।
তো আসলে কবিতা অর্থাৎ ভালোবাসি, সেজন্যই এইভাবে আজও ধরে রাখার চেষ্টা করা। অর্থাৎ জানি না সে কখন এসে হৃদয় জয় করে নিয়েছে। রাইট। আচ্ছা, আমি দর্শক এবং শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে বলবো যে আমাদের সালমা আক্তার রুমি আপা তার সবচেয়ে প্রিয় কবিতাটি প্রথমে আবৃত্তি করে শোনাবেন। রুমি আপা। ধন্যবাদ হাসি আপু। দূরে এবং কাছে যে যেখান থেকে আমাকে দেখছেন, দেশে বিদেশে, সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আসলে বলেছি যে বাচিক শিল্পী না, তবে আমি কবিতা ভালোবাসি, কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। আবৃত্তি করছি সুকুমার রায়ের সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নহে পাত্র ভালো, রং যদি হয় বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন, বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়, 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে, বিষয় আসা গরিব বেজায়, কষ্টে সৃষ্টি দিন কেটে যায়, মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল আর একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নেট গেছে জেলে, কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়, আর গঙ্গারাম তো কেবল ভোগে, পিলির চড়ায় পাণ্ডুরোগে, শ্যামলাহেরি বন গ্রামে, কি জানি হয় গঙ্গারামে, যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। ধন্যবাদ। ধন্যবাদ সালমা আপা, ভীষণ চমৎকার আবৃত্তি হয়েছে আপনার। পুরো আসলে কবিতা শুধু কবিতা নয়, ছন্দ নয়, পুরো একটা ঘটনাকে তুলে ধরা। গদ্য যাহা বলে শুধু তো তাহাই বলে, কিন্তু পদ্য যাহা বলে সে অনেক কিছু বলে। তো সালমা আপা, আপনার কাছে আমার আরেকটু কথা, যে আপনি বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি করেন, আপনি কি কবিতা লিখেন? হ্যাঁ আপু, আমি আহ আসলে কবিতা লিখি, সেই হিসেবে মানে অনেক লিখেছি, প্রায় আমার 20-25টা কবিতা লেখা আছে। আর ছোটবেলা থেকে বিভিন্ন পত্রিকায় দিতাম, তবে এখনো বই বের হয়নি। আশা করছি ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যে আমার বই বের বের করার ইচ্ছা আছে। দোয়া করবেন প্রত্যাশা সবার রইল, জন্য। অবশ্যই প্রত্যাশা রইল আপনার বইটা আলোর মুখ দেখবে। তো সালমাপা, আপনার আরেকটা কবিতা আমরা শুনতে চাচ্ছি। আসলে আপনার কণ্ঠে কবিতা এত চমৎকার, আমরা পরবর্তীতে আপনার কবিতাটাই শুনতে চাচ্ছি। আপনি এত সুন্দর করে হাসি আপা গুছিয়ে কথা বলে, এই সময় আমার আবৃত্তি করতে না লজ্জা লাগছে। না না, হাসি আপার কথাই যেটা ছন্দ, প্রতিটা কথাই আবৃত্তি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আমি জানি না আমি এখন যে কবিতাটি আবৃত্তি করব, সেই কবি আমাকে শুনছে কিনা। আমি স্যারকে শ্রদ্ধা জানাচ্ছি, বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আমি আপনাদের সবাই সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখছি যে এখনকার যে কবিতাটি আমি আবৃত্তি করব, সেই কবিতাটি লিখেছেন আমাদেরই প্রাথমিক শিক্ষা বিভাগের, আহ প্রাথমিক শিক্ষা পরিবারের একজন লোক, একজন উদীয়মান কবি। উনি হচ্ছেন রফিকুল নাজিম স্যার। আহ, উনি হবিগঞ্জ, মাধবপুর হবিগঞ্জে আছেন আহ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে। তো করোনাকালীন এই সময়ে স্যার সমসাময়িক ঘটনা নিয়েই আসলে এই কবিতাটি লিখেছেন। তাকে আমি কাছ থেকে দেখা সৌভাগ্য হয়নি, দূর থেকে স্যারের আমি অনেক ভক্ত, স্যারের কবিতার ভক্ত, স্যারের কবিতার প্রেমে পড়েছি। তো স্যারের অনুমতি নিয়ে আমি কবিতাটা একদিন স্যারকে ফোন দিলাম যে স্যার, আপনার কবিতাটা আমি আবৃত্তি করতে চাচ্ছি। স্যার বলে যে হ্যাঁ অবশ্যই করেন। তো আমি সেটা কবিতাটা আবৃত্তি করেছি এবং আমার ইউটিউব চ্যানেলে আছে। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে সালমা রুমি, আপনারা সবাই সাবস্ক্রাইব করলে গেলেই দেখতে পাবেন, আমার কবিতাটি আছে ওখানে। আবারও আমি সবার উদ্দেশ্যে আবৃত্তি করার চেষ্টা করছি কবিতাটি। আবৃত্তি করছি যদি বেঁচে যায়, লিখেছেন কবি রফিকুল নাজিম। যদি এইবার বেঁচে যাই, সত্যি আমি পৃথিবীর হব, পৃথিবীর
তাবৎ মানুষের হব। আমি আমার পাশের দরজার অতি নিকটজন হব। আমি স্বচ্ছ আকাশের হব, নিটল বাতাসের হব, কার্বন শুষে আমি অক্সিজেন হব। যদি এইবার বেঁচে যাই, তাহলে আমি নদীর দিকে হাত বাড়াবো। প্রিয়তম বুড়িগঙ্গার শরীর থেকে শুষে নিব সব বিষ। শীতলক্ষার পুণ্যস্নানের জল হব, কীর্তিনাশার ঘোলা জলের সাথে পূর্ব জল কেলি। শেষবারের মতো যদি আমি বেঁচে যাই, আমি চড়ুইদের হব, শালিকদের হব, জলে স্থলে আকাশে আমি পাখিদের হব। অভিমানী শকুনকে ফিরিয়ে আনবো এই চরাচরে। নীলাদ্রির পাড়ে পানকৌড়ির পাখনা ছুঁয়ে রোদ পোহাবো। যদি কোনো রকমে টেনে টুনে এবার বেঁচেই যায়, আমি গাছের হব, সবুজ পাতার হব, শির উঁচু করে দাঁড়িয়ে থাকা উপকূলের গাছ হব, বুক পেতে দাঁড়িয়ে থাকা সুন্দর বনের হব। খোদার কসম, আমি প্রকৃতির হবই হব। যদি মরতে মরতে এবার বেঁচে যাই, তবে আমি সমুদ্রের হব, নিস্তর জলরাশির হব, আমি বালিয়াড়ির হব, সাগরলতা ফুলের হব, লাল কাঁকড়া দলের হব, আমি প্রবালের বুকে প্রবাল হব, শুশুকের হব, হাওড়ার তিমির বন্ধু হব। যদি এই মহামারীতে টিকেই যাই, আমি পাহাড়ের হব, উত্তর ও দক্ষিণ মেরুর বরফের হব। আমি সহনীয় মাত্রায় হব সহনীয় জীবন। অতিরিক্ত চর্বির মতো মন থেকে ছাড়িয়ে ফেলবো সকলের দাম্ভিকতা, হিংসা, লোভ, লালসা আর আমিত্বের বিষ। এই যাত্রায় যদি যমদূত ছেড়ে যে যায় আমায়, আমি বাঁচতে শিখে যাব পাখিদের কাছে, ফুলের কাছে। আমি বাঁচতে শিখে যাব, পোশাকে হেঁটে যাব মানুষের অন্দর মহল থেকে। দিব্যি কেটে বলছি, আমি প্রকৃতির সব অংশী জনের প্রাপ্য অধিকারটুকু বুঝিয়ে দেব। আমি শুধু আমার হব না, এইবার আমি আমাদের হব, ঠিকঠাক আমাদের হব। ধন্যবাদ আপা। ধন্যবাদ সালমা আপা, অদ্ভুত সুন্দর লিখেছেন স্যার। স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। যে শেষ কথাটা, যে আমি আমাদের হব, আসলে আমি আমাদের হতে পারলেই আমাদের অনেক কিছুকে আমরা, অনেক নেতিবাচক কিছুকে আমরা অতিক্রম করতে পারি। আমি আসলে আমরা আমিত্ব থেকে বের হয়ে আসতে পারি না। স্যারকে অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ সুন্দর করে আবৃত্তি করে শোনানোর জন্য। আপা, এই করোনাকালীন সময়ে যতটুকু দেখেছি বিভিন্ন পেজে আপনার অনলাইন ক্লাস আছে, আপনি খুব সুন্দর অনলাইন ক্লাস দিয়েছেন, লেসন দিয়েছেন, পাঠ দিয়েছেন। আপনার উপস্থাপনা এবং উচ্চারণ ভঙ্গি খুবই সুন্দর, সাবলীল। এবং আমার মনে হয় অনলাইন ক্লাস দেওয়ার পরে আপনি একটা সার্টিফিকেটও পেয়েছেন, তাই না? হ্যাঁ আপু, একটা একটা সার্টিফিকেটও পেয়েছেন। আমি আমি খুব এটা প্রশংসা। 85টি ক্লাস দিয়েছি ইনশাল্লাহ। আসলে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, কাজ করছি দায়বদ্ধতার থেকে, নিজের দায়িত্ববোধ থেকে। হ্যাঁ, আপনাকে এই জন্য অনেক ধন্যবাদ। কারণ এগুলো আমাদের এই করোনাকালীন সময়ে আপনাদের যে পরিশ্রম, আপনাদের যে উদ্যোগ, এগুলো কিন্তু স্মরণীয় হয়ে থাকবে, যে শিশুরা অন্তত পাঠ থেকে বঞ্চিত হচ্ছে না। তো আপু, এই যে আপনি এত সুন্দর আবৃত্তি করেন, আপনার লেসনে কবিতার পাঠ দিয়েছেন? হ্যাঁ, আমি আসলে আপু প্রথম শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত, মূলত আমার এই 85টা পাঠের মধ্যে সম্ভবত 50টি পাঠই হবে বাংলার। এবং প্রথম শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি ধারাবাহিক ভাবে সিলেবাস গুলোই শেষ করে যাচ্ছি। আর হচ্ছে উম কবিতা আসলে বেশি, কবিতা প্রীতি যেহেতু আছে, সবসময় পাঠ দিতে গিয়ে কবিতার অংশটুকু বেছে নিই। ফাইন। তো আপু, আমরা আপনার কণ্ঠে আবৃত্তি শুনতে চাই, আবারও আবারও
ছড়া কবিতা, গদ্য কবিতা, তারপর স্বরবৃত্ত ছন্দে কবিতা, যেভাবেই হোক আপনি আমাদেরকে আজ এই অনুষ্ঠানে মাতিয়ে রাখবেন, আপনার কাছে এই প্রত্যাশা। হ্যাঁ, অবশ্যই আপু, আমি চেষ্টা করব আমার আসলে প্রিয় কবিতাগুলো আবৃত্তি করার জন্যই। আমি চেষ্টা করে যাচ্ছি। আমি আরেকটি কবিতা এখন আবৃত্তি করার চেষ্টা করব, রবীন্দ্রনাথের নিঝড়ে স্বপ্নভঙ্গ। বাহ, একটু চমৎকার কবিতা। চেষ্টা করব, আসলে আমি বলি সব সময় যে আমি চেষ্টা করি, মানে একটু ভালোভাবে পড়ার চেষ্টা করি, আবৃত্তি তো করতে পারি না, একটু ভালো করে আপনি পড়ার ওই চেষ্টা করি। আপনি হয়তো আমাদের কাবের ভাষায় কথাটা বলেন, চেষ্টা করা। চেষ্টা করি। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, শুরু করুন। নিঝড়ে স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠিলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে, হেথায় ও হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধেরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা, কে সেলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঝালি, শিখর হইতে শিখরে ছুটিব, ভূগর্ধর হইতে ভূদরে লুটিব, এসে খল খল গে কল কল তালে তালে দিব তালি, এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর, কি জানি কি হইল আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছি পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ। আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছে একটু জানার, আপনার শিক্ষার্থীরাও নিশ্চয়ই এরকম খুব সুন্দর আবৃত্তি করে? হ্যাঁ আপু, আমার আসলে আমার স্কুলে মানে ইউনিয়ন ভিত্তিক যে প্রোগ্রাম গুলো হয়, শুধু হুম, আবৃত্তি না, হুম। কালচারাল যে সাইডটা সেটা আমি দেখি। আহ জি। নাচ ছাড়া, নাচ আমার আরেকজনও দেখে, আর প্রাকে শিক্ষিকা, আর বাকি সাইড গুলো আমরা দেখি। এবং সবচেয়ে অবাক হওয়ার বিষয় হচ্ছে, বেশিরভাগ পুরস্কারই, প্রথম পুরস্কার গুলো আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরাই ছিনিয়ে নেয়। বাহ, চমৎকার। আমি অবশ্য আপনাদের ফেসবুকে দেখেছি যে আপনার স্কুল অনেক পুরস্কার জিতেছে জি আপু, বিভিন্ন ইভেন্টে, এবং কেউ আমরা একজন বোধহয় 22, 25, 26টা এরকম প্রতিবারই এরকম, মানে প্রতিটা ইভেন্টে আমাদের শিক্ষার্থীরা পুরস্কার লুটে নেয়। তারপর কেউ একজন বলছিল যে ওর পুরস্কার কি সবাই নিয়ে যাবে কিনা, আর কেউ কি পাবে না কিনা, এরকম একটা মন্তব্য এসেছে। তারপর অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি কবিতা লিখতে বা আপনার মতো এত সুন্দর করে আবৃত্তি করতে কাউকে কি অনুপ্রাণিত করেন? হ্যাঁ অবশ্যই আপু, আমরা স্কুলে যে আমি দেয়ালিকা প্রকাশ করি আমরা, এবং হুম, দেয়ালিকাতে আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে তোমরা নিজেদের হাতের লিখা দেয়ালিকা বের করি আমরা। এবং আমার হুম, ইচ্ছা আছে, আমরা ইনশাল্লাহ করোনা যদি না থাকতো তাহলে আমরা এই এই বছরই আমরা ম্যাগাজিন বের করতাম। হুম, আমরা কিছু লেখা গুছিয়ে নিয়েছি শিক্ষার্থীদের থেকে, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের,
দোয়া করবেন আপা, আমাদের ইচ্ছে আছে আমরা আমাদের স্কুল থেকে আমাদের শিক্ষার্থীদের কবিতা নিয়ে এবং আমার শিক্ষকদের কবিতা নিয়ে দেয়ালিকা, সরি, ম্যাগাজিন বের করব ইনশাল্লাহ। আর সবচেয়ে বাহ। বড় কথা হচ্ছে, আমি একটু বলে নেই, আমার আমার যে প্রধান শিক্ষক জি। জনাব সাইফুল আলম স্যার, স্যার আমাদেরকে এসব বিষয়ে আসলে উৎসাহ দেন। স্যার শুনতে জি। পাচ্ছি কিনা আমি জানি না ঠিক। আহ, মানে স্যার সব সময় যে ইতিবাচকতা ছড়িয়ে দিন, এই কাজটা, এই কথাটা স্যারের বেলায় একদমই প্রযোজ্য। স্যারকে যদি বলি যে স্যার এই কাজটা করবো, হ্যাঁ করেন, আমার কোনো বাধা আছে নাকি, হ্যাঁ কি কি লাগবে, কি কি সহযোগিতা লাগবে সেটা বলেন। এভাবে স্যার আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। আর আমার হ্যাঁ। করোনাকালীন যে পাঠদান, এটা জি। হচ্ছে একদম স্যারের প্রথম স্যারের সাপোর্টিং এ স্যার আমাকে ফোন করে বললো যে আমার ইচ্ছে ছিল যে পাঠ দিব দিব কিভাবে দিব, আসলে আমি মোবাইল ব্যবহারে একটু দুর্বল আইসিটিতে। তো স্যারকে বললাম যে স্যার কি করব, স্যার বলে যে একটা পাঠ রেকর্ড করে পাঠিয়ে দাও। তো পাঠাতে পারছিলাম না। এরপর আমার এক সহকর্মীর সহযোগিতায় একটা লাইভ ক্লাস দিলাম। পরে বললাম যে স্যার কেমন হচ্ছে, নাকি দিব না? স্যার বলে যে না না না, অনেক ভালো হচ্ছে, অনেক ভালো হচ্ছে, বন্ধ করবেন কেন, দিয়ে যান দিয়ে যান। মানে প্রতি সপ্তাহে স্কুলে গেলেই স্যার উৎসাহ দেয়, হ্যাঁ কেন দিবেন না, আচ্ছা অবশ্যই আচ্ছা। দিয়ে যান, অনেক ভালো হচ্ছে। এভাবে। যাক, স্যারের অনুপ্রেরণা এবং উৎসাহ পেয়ে আপনি এই জিনিসটা ধারাবাহিকভাবে রাখতে পেরেছেন এবং আবৃত্তি বিভিন্ন কালচারাল বিষয়গুলা আপনি ধরে রাখতে পেরেছেন। আসলে আমরা সহযোগিতা যদি না পাই, আমিও পাচ্ছি সহযোগিতা। আমিও আমার পরিবারে, আমার চাকরি ক্ষেত্রে আমার স্যারদের সহযোগিতা পাচ্ছি, আমার এটিও স্যার টিও স্যার ওনাদের সহযোগিতা পাচ্ছি, পজিটিভ দিক। তো জি। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। না হয় এগুলি কিন্তু এই কাজের ফাঁকে ধরে রাখাটা আসলে সম্ভব হয়ে ওঠে না যদি ওনাদের সহযোগিতা না পাই, মানসিক স্বস্তিটা না পাই। হুম। সবচেয়ে বড় কথা হচ্ছে আপু, আরেকটু বলে নেই, আমার আমার সবচেয়ে বড় সহযোগী হচ্ছে আমার দুইটা সন্তান। মানে আমার মেয়ে এখন আমার পাশেই বসে আছে, আমার মোবাইলটা সেট করে দেওয়া, হ্যাঁ, তারপর লাইভে ঢুকিয়ে দেওয়া, ক্যামেরা সেট করা। বলে যে আম্মু ধুর তুমি পারো না কেন, মানে ও সার্বিক কাজে, আমার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মেয়ে, ও কিন্তু সব কাজে আমাকে সহযোগিতা করে। আসলে ইভেন আইসিটি আজকে বিষয়টা, এই যে আজকে হ্যাঁ, প্রোগ্রামের কবিতা বাছাই কিন্তু ও করে দিয়েছে, হ্যাঁ আম্মু এটা করো এটা করো। ধন্যবাদ। আসলে আইসিটি বিষয়টা আমাদের সন্তানেরাই একটু বেশি অ্যাডভান্স আমাদের আমাদের চাইতে। expert। তো আপা, খুব ভালো লাগছে আপনার আবৃত্তি গুলো। আহ, আমি কি বলবো, আমার মনে হয় আমাদের দর্শকদেরও আপনার এই আবৃত্তি ভালো লাগছে। আমি চিটঙ্গে যখন আপনার আবৃত্তি শুনেছি, ওখানে আমি তখন খুব অবাক হয়ে শুনেছি। চিটং আরপিটিসি তে যখন আপনি আবৃত্তি করছেন, এই আবৃত্তি আমার প্রথম শোনা। তারপর আমি অনুরোধ জানাবো, আপনি বন্ধ করবেন না, আপনি একটার পর একটা আমাদেরকে শুনিয়ে যান। চেষ্টা করবো আপু। আসলে আমরা সেই মনে পড়েছে প্রথম আমাদের, যদিও আপনার সাথে আমার ফেসবুকে পরিচয় অনেক আগে থেকে, কিন্তু সেই হাসি আপা, আমি যাকে আরপিটিসি তে দেখে অবাক হয়ে যাই, "এই, আপনাকে আমার চেনা চেনা লাগছে", এইভাবে কথা বলছিলাম না। তো আপনি বললেন যে এই আপনি কি সেই মাহিরাত্রি, মানে আমার না, ফেসবুক আইডিটা আসলে অন্য নামে ছিল। আমরা একদম খুব, আপনি যে আদর করে আমাকে জড়িয়ে ধরেছিলেন, আমার সেই মুহূর্তটা এখনো মনে পড়ে যে কতটা ভালোবাসলে, কতটা আপন করে একজন মানুষ এভাবে জড়িয়ে ধরতে পারে। আসলে আমরা তো একই পরিবারের মানুষ না। অবশ্যই আপু। জি আপা। হ্যাঁ, সালমা আপা, আপনার জি আরেকটা আপু। আবৃত্তি আমি শুনতে চাচ্ছি, আমরা শুনতে চাচ্ছি। এবং আপনি বন্ধ করবেন না, আপনি একটার পর একটা করে যান, আমাদের ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হুম। আচ্ছা আপু, আমি আবু জাফর ওবায়দুল্লাহ কোন এক মাকে, এটা আমার ভীষণ প্রিয় একটা কবিতা। এটা আবৃত্তি করে আমি বিভাগীয় পর্যায়ে, আমি যখন মানে হাই স্কুলে পড়ি তখন শ্রেষ্ঠ হয়েছিলাম। জাতীয় যে শিশু কিশোর প্রতিযোগিতা যখন হয় আমাদের, তখন বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছিলাম। আসলে তখনকার ইচ্ছা ছিল অন্যরকম, এখন আমি কতটুকু পারবো জানি না, তবে চেষ্টা করব। আর এই কবিতাগুলোর প্রতি আমার বিশেষ একটা টান অনুভব করি, বিশেষ একটা ভালোবাসা অনুভব করি। ভাষা ভাষা আন্দোলনের শহীদদের কথা বা স্বাধীনতার
যুদ্ধের যে শহীদদের কথা, যেসব কবিতাতে থাকে সেগুলো আবৃত্তি করতে আসলে বেশি ভালো লাগে। আবৃত্তি করছি আবু জাফর ওবায়দুল্লাহর কোনো এক মাকে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে আছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফির। লক্ষ্মী মা রাগ করে না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ি কুটে, উড়কি ধানের মুড়কি ভেজে, এটা সেটা আরো কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে। ক্লান্ত খোকা, কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুঁই লতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে, মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে? এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ফিটে পড়েছে। ধন্যবাদ। ধন্যবাদ আপা। এই কবিতাটা আমাদের কিন্তু পাঠ্য আছে, কোনো এক মাকে। খুব অদ্ভুত ব্যাপার, আমরা কবিতাগুলো যখন পাঠ করি, সমসাময়িক কথাগুলি, সমসাময়িক পরিবেশ, সমসাময়িক পরিস্থিতিগুলো আমরা জানতে পারি। কবিতা আসলে এটা একটা মাধ্যম, আমার মতামত, আমার ধারণা, আমার চিন্তা, আমার চেতনাকে সবার সম্মুখে উপস্থিত করানো, সবার মাঝে ছড়িয়ে দেওয়া, সবাইকে জানানো, এটা আসলে একটা সুন্দর একটা মাধ্যম। এবং আমরা যখন কোনো টপিক শিখি, সেখানে কিন্তু দ্বিধা দ্বন্দ্ব বিভিন্ন থাকে, কিন্তু কবিতা, ছড়া এমন একটা জিনিস, হাস্য রসাত্মক ভাবে ছন্দ নিয়ে আমরা কিন্তু অনেক কঠিন কথাগুলো কবিতায় বলে ফেলি। কবিতার মাধ্যমে আমরা যুদ্ধ করি, আমাদের স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের উপর নির্ভর করে, ভাষা আন্দোলনের উপর নির্ভর করে আমাদের অনেক কবিতা রচিত আছে। এটা আমাদের আমরা আমরা শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ করেছি তা নয়, আমরা আমাদের এই মসিটুকু দিয়েও যুদ্ধ করেছি। স্বাধীনতা যুদ্ধের সময় যে গানগুলি রচিত হয়েছে, কবিতা, হ্যাঁ, কবিতা থেকেই তো সুর দিয়ে গান, সেই গানগুলি কিন্তু অনুপ্রেরণা জুগিয়েছে। কবিতাগুলোই আমরা সুর দিয়ে কিন্তু গান গেয়েছি, আমাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে, উদ্যম সৃষ্টি করেছে। কবিতা শুধুই কবিতা নয়, পদ্য শুধুই পদ্য নয়, সে আমার প্রাণের কথা, আমার হৃদয়ের কথা, আমার চিন্তার কথা। রুমি আপু, খুব ভালো লাগছে আজকের এই সন্ধ্যাটা। আসলে দর্শক শ্রোতা বন্ধুদেরকে কতটুকু উদ্দোলিত করতে পেরেছি আমরা সেটা জানি না, যদি পেরে থাকি সেই সার্থকতা আমাদের সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুদের, যদি না পেরে থাকি সেটা আমাদের নিজেদের। তো রুমি আপু, আমি মুগ্ধ হচ্ছি, একটার পর একটা কবিতা আমি শুনছি, আপনার অভিব্যক্তি, বাচন ভঙ্গি, সবকিছু খুব মুগ্ধ হচ্ছি। আপনি আমাদেরকে আরেকটা কবিতা শোনান, আমাদের কিন্তু আবদার ছিল যে আপনি কবিতা আবৃত্তি বন্ধ করবেন না, আপনি একটার পর একটা, না না একটু না, একটু না, আপনি আবৃত্তি শুনিয়ে যাবেন।
শুনিয়ে যাবেন, শুনিয়ে যাবেন। শুরু করুন পরবর্তী। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে ধন্যবাদ। আমার রুমি আপু মানে আবৃত্তি গুলা আসলে আমি দেখেছি সকলেরই ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সাথেই থাকুন, যে আমরা আমাদের সাথেই থাকুন। রুমি আপা, শুরু করুন। ধন্যবাদ আপু। আহ এই পর্যায়ে আমি সবাইকে নিয়ে যাব সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের যে কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না, তাই না? আমি জানি না কেউ কথা রাখে কিনা। আমি সুনীলের ভাষায় বলছি। আসলে একটা সময় যখন আমরা কলেজে পড়তাম, আমার মনে হয় না এমন কেউ নেই যে সুনীলের এই কবিতার প্রেমে পড়েনি। তা আমিও সেই সময় থেকে সেই কবিতার প্রেমে পড়েছি, আজও পড়ে আছি। চেষ্টা করছি আবৃত্তি করার। আবৃত্তি করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা। বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠিরাজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরা। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়েলগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ পাবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠে প্রাণ এনেছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীলপত্র, তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না। ধন্যবাদ। হাসিয়ে আমি কথা রেখেছি, আমি আবৃত্তি করে আহ না না রুমি আপু, কথা কেউ কথা রাখেনি, তবে কেউ কেউ কথা রাখে। আমি আর আপনি কিন্তু কথা রাখি, সত্যি কথা। আপনিও কথা রাখেন, আমিও রাখি। তবে কেউ কথা রাখিনি, সেটা কিন্তু বিশেষ জনের বেলায়, তাই না? যখন আমরা সেটাই। তো খুব ভালো লাগলো। একটা মানে সর্বজন গৃহীত একটা কবিতা। আহ, আমাদের কবিতা শুরু হয়েছে আসলে আমার জানা মতে হরপ্রসাদ শাস্ত্রী তার চর্যাপদ থেকে। অপূর্ব লিখেন। আমার টাইম লাইনে দুটা লাইন আমি তুলে রেখেছি। চালো আচ্ছা। তো ঘর নাহি পড়ো বেশি, হাঁড়ি তো ভাত নাহি নিতিয়া বেশি। অর্থাৎ টিলার উপরে আমার ঘর, আমার কোনো প্রতিবেশী নাই যে আমি ধার কর্য করব, কিন্তু আমার এখানে প্রতিদিন অতিথি আসে। কি সুন্দর কথা। হরপ্রসাদ শাস্ত্রী থেকে সেই কবিতার মাধ্যমে এই ছোট 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 জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আমাদের তৎকালীন সমাজ ব্যবস্থা, ধর্মীয় অবস্থা সবকিছু আমরা বুঝতে পেরেছি।
তো কবিতা প্রাণের ছন্দ, প্রাণটা আসলে ভরিয়ে দেয়। সবসময় যে গান শুনলে ভালো লাগে তা না, আবৃত্তি যখন শুনি, আমি একটা আবৃত্তি শুনেছি, মেয়ে, আহ, তুমি, আমি এখন মনে করতে পারছি না, আমার টাইম লাইনে জিনিসটা আমি শেয়ার করে রেখেছি, যে একটা মেয়ে, একটা মহিলা, মেয়ে থেকে যখন সে বধূ হয়, মা হয়, তার যে দায়িত্ব বোধ গুলা, দায়িত্ব জ্ঞান গুলা সে পালন করার পরেও বলা হয় সে কিছুই করে না। এবং আমি মনে করেন বিএড যখন করেছি, তখন একটা ছবি আঁকিয়েছি, একটা নারীকে 10টা হাত দিয়ে উনি বাচ্চা মেনটেন করতেছেন, ঘর ঝাড় দিচ্ছেন, ডেকচি ধুচ্ছেন, রান্না করছেন, থালা বাটি ধুচ্ছেন, কিন্তু উপরে ক্যাপশনটা দিয়েছি, আমার মা কিছুই করে না। আর হ্যাঁ, কিছুই করে না, মানে এই একটা ক্ষুদ্র চিত্র, চিত্র দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। আসলে কবিতাকেও আমরা, কবিতা আমাদের আন্দোলনের একটা মাধ্যম। কবিতা দিয়ে আমরা অনেক কিছু বুঝিয়ে দিচ্ছি। এই যে এখন যে নেতিবাচক কিছু সামান্য কিছু ঘটনা ঘটে, সেগুলো আমরা কবিতার মাধ্যমে অনেকেই প্রতিবাদ করে। তো কবিতা কবিতা নয়, কবিতা আমার মাধ্যম, কবিতা আমার ছন্দ, কবিতা আমার গতি, কবিতা কবিতাই। আজকের কবিতায় আমি কিছুক্ষণ কাটালাম সালমা আক্তার রুমির সাথে। রুমি আমাদের শিক্ষা পরিবারেরই একজন, এবং সে বহুমুখী প্রতিভার অধিকারী। এই কবিতা আবৃত্তি শুধু তার একটা প্রতিভার কথা, সে আরো অনেক কিছু জানে এবং করে। আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে তার বাকি প্রতিভার বিকাশ দেখব। আমার সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনাদের প্রতি রইল অজস্র শ্রদ্ধা, ভালোবাসা। আপনারা কবিতাকে ভালোবাসেন বলেই এতক্ষণ সাথে থাকতে পেরেছেন, রয়েছেন। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি অবশ্যই আমরা সবাই মেনে চলবো, সবাই চলবো। আমরা একজন দুজন নয়, আমরা সবাই চলবো। সালমা আপা, আমরা নিশ্চয়ই যে আম, আমরা আমাদের স্টুডেন্টদের সাথে যে যোগাযোগ রক্ষা করি, আমরা কিন্তু সবসময় বলি তাদেরকে যে স্বাস্থ্যবিধিটা মেনে চলবো, তাই না? এই যে মাস্ক, মাস্ক মাস্ক কিন্তু অনেক সুরক্ষা। 3 পার্টের মাস্ক যেটা, এটা অনেক সুরক্ষা। আমরা বিভিন্ন জায়গায় হাত লাগাই, ওখানে আমরা হ্যান্ড স্যানিটাইজার বা হেক্সিসল ব্যবহার করি। আমাদের স্কুলগুলোতেও আমরা এগুলি রেখেছি। তো খুব ভালো লাগছে সালমা আপা, আমার পরিবারে আমরা দুইজন একই পরিবারের, আমরা আমাদের বেদনা, আমাদের কথাগুলি বুঝি। আসলে আমরা যখন কোনো জায়গা থেকে দুঃখ পাই সালমা আপা, আমরা যখন কোনো জায়গা থেকে দুঃখ পাই, আমরা কিন্তু কবিতা লিখি, কবিতার মাধ্যমে প্রকাশ করে ফেলি, তাই না? যে কোনো বিষয় আমরা কবিতার মাধ্যমে প্রকাশ করি। আমারও কিছু কবিতা আছে, আমিও মাঝে মাঝে লিখি, আমার ভালো লাগে, কিন্তু পড়তেও খুব ভালো লাগে। আবার প্রতিলিপি একটা পেজ আছে, ওখানে কিন্তু উপন্যাস, গল্প, কবিতা সবকিছুই আছে, খুব ভালো লাগে ওখানে পড়তে। আমি সালমাপার উদ্দেশ্যে বলছি, সালমাপা, আমাদের শ্রোতা এবং দর্শক মন্ডলীকে আপনি কি আর কিছু উপহার দিবেন? আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি সালমাপা আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনার আর কিছু আমাদের শ্রোতা এবং দর্শক মন্ডলীকে উপহার দেওয়ার জন্য। আহ আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি করব এখন। এটা কি, এটা এটা কোথায় পেয়েছেন? এটা সুকান্ত কি ভট্টাচার্যের, সুকান্ত ভট্টাচার্য? না, সুকান্ত ভট্টাচার্যের হ্যাঁ, কবিতা সুকান্ত, সুকান্ত ভট্টাচার্য, ছাড়পত্র। ছাড়পত্র, রাইট, এটা একটা সুন্দর কবিতা, সুকান্ত একটা ভট্টাচার্য, সুন্দর, অপূর্ব সুন্দর কবিতা। সুকান্ত ভট্টাচার্য যদিও ছাড়পত্র। 21 বছর বয়সে তিনি মারা যান, এই পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু তিনি যেইটুকুন রেখে গিয়েছেন, হ্যাঁ, বাংলা
সাহিত্য মানে অনেক সমৃদ্ধ হয়েছে। তো ধন্যবাদ আপা, করে। আপনি সুকান্ত ভট্ট, হ্যাঁ শুরু করুন। আসলে এই কবিতাটি আবৃত্তি করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমরা কাজ করে যাচ্ছি মূলত শিক্ষার্থীদের নিয়ে। আমাদের এই যে এত আয়োজন সব আমাদের শিক্ষার্থীদেরকে ঘিরে। আমরা তাদের জন্য আগামীর বিশ্ব সুন্দর একটা পৃথিবী তৈরি করে রেখে যাব, সুন্দর একটা পৃথিবী সাজিয়ে যাব। সেজন্যই আমি আজকের এই কবিতাটি ওদের জন্যই উৎসর্গ করছি। আবৃত্তি করছি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার। জন্মমাত্র সুতীব্র চিৎকারে খর্ব দেহ দেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞার। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ মৃদু করে তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সেই ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয়পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে। চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। আমিও ইতিহাস হতে চাই। আমি আমার শিশুদের মাঝে আমাকে বিলিয়ে দিয়ে যেতে চাই। ধন্যবাদ সালমাপা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার দর্শক শ্রোতা এবং শ্রোতা বন্ধু এবং দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি প্লিজ বলুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ মন দিয়ে আমার আমাদের এই প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ মন দিয়ে আমাদেরকে সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আজকের প্রোগ্রামের সঞ্চালিকা। আসলে আপু থাকার কারণেই হাসিনা একটা হাসি আপু থাকার কারণেই আমার পক্ষে সম্ভব হয়েছে এতগুলো আবৃত্তি করার চেষ্টা করা। আমি আসলে ব্যক্তিগতভাবে আজকে খুবই অসুস্থ। আমার আবৃত্তিগুলো আমি আমার মতো করে করতে পারিনি। আমি একটু অসুস্থই। তারপরও দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে ওনাদের ভালো লাগার জন্য আর হাসিনা আপুর উৎসাহে প্রেরণা অনুপ্রেরণায় আপুর মিষ্টি কথা শোনার জন্য আমি আসলে অসুস্থ থেকেও প্রোগ্রামটা মিস ধন্যবাদ করতে পারিনি, সালমা আপু। কবিতা প্রেমের কারণে, আপুর ভালোবাসার কারণে। ধন্যবাদ ধন্যবাদ, সবাই সালমা ভালো আপু। থাকবেন। আমরা শুভকামনা সবার জি, জন্য। শুভকামনা আপনার জন্য। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। যদি ভালো লেগে থাকে, অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। কতটুকু ভালো লাগা আপনাদেরকে দিতে পেরেছি জানি না, তবে চেষ্টা করব পরবর্তীতে আবারও কোনো ভালো লাগার অনুষ্ঠান নিয়ে আসার জন্য। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।